আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তাৎক্ষণিকভাবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই। হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়। তুরস্ক। অস্তিত্ব সংকটে ইসরায়েল, ট্রাম্পকে ভয়ঙ্কর হুমকি দিল নেতানিয়াহু। গিনির রাজধানীতে তীব্র গোলাগুলি। গাজায় ভয়াবহ অস্ত্র ব্যবহার ইসরায়েলের, দেহ মিলছে না হাজারো নিহতের। গাজায় ৮,০০০ সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার বিস্তারিত খবরে যাওয়া যাক। আন্তর্জাতিক ভূরাজনীতির বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে থাকলেও তুরস্কের মতো শক্তিশালী আঞ্চলিক প্রভাব বিস্তারকারী দেশগুলো মনে করছে যে তাৎক্ষণিকভাবে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো বড় আকারের যুদ্ধের সম্ভাবনা নেই বললেই চলে। আর এর পেছনে বেশ কিছু যৌক্তিক এবং কৌশলগত কারণ রয়েছে যা আমাদের গভীরভাবে বোঝা প্রয়োজন। তুরস্কের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক এবং সরকারি কর্মকর্তারা সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে মন্তব্য করেছেন যে যদিও ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বাগযুদ্ধ এবং পাল্টাপাল্টি হুমকির মাত্রা আকাশ ছোঁয়া, তবুও বাস্তবিক অর্থে বা গ্রাউন্ড রিয়ালিটিতে এখনই কোনো সর্বাত্মক যুদ্ধ শুরু করার মতে পরিস্থিতি তৈরি হয়নি, কারণ উভয় পক্ষই জানে যে এই মুহূর্তে একটি নতুন যুদ্ধ বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে যে ভয়াবহ ধস নামাবে তা সামাল দেওয়া কারও পক্ষেই সম্ভব হবে না। তুরস্ক আরও স্পষ্ট করে জানিয়েছে যে বাইরে থেকে সামরিক হামলা চালিয়ে ইরানের মতো একটি শক্তিশালী এবং সামাজিকভাবে সংহত রাষ্ট্রে তথাকথিত রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন করা মোটেও সম্ভব নয়। বরং ইতিহাস সাক্ষী দেয় যে অতীতে ইরাক বা লিবিয়ার ক্ষেত্রে যা ঘটেছে, ইরানের ক্ষেত্রে তা করার চেষ্টা করলে ফলাফল হবে সম্পূর্ণ উল্টো, এবং এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন এক অস্থিতিশীলতা তৈরি হবে যা ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন তুরস্কের এই অবস্থান মূলত তাদের নিজস্ব জাতীয় স্বার্থ এবং সীমান্তে নিরাপত্তা বজায় রাখার একটি অংশ, কারণ প্রতিবেশী দেশে আগুন লাগলে তার আঁচ যে নিজেদের ঘরেও লাগে সেটা আঙ্কারা খুব ভালোভাবেই বোঝে। এছাড়া যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাইডেন প্রশাসন এখনই নতুন কোনো বড় সংঘাতে জড়াতে চাইবে না। অন্যদিকে ইরানও তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক টিকিয়ে রাখার স্বার্থে সরাসরি আমেরিকার সাথে সম্মুখ সমরে যাওয়াকে কৌশলগত ভুল বলে মনে করে। তাই আপাতদৃষ্টিতে যতই যুদ্ধের দামামা বাজুক না কেন, তুরস্কের দাবি অনুযায়ী পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতাই হয়তো শেষ পর্যন্ত জয়ী হবে এবং বড় কোনো সংঘাত এড়ানো সম্ভব হবে। তবে আপনারা কি মনে করেন, আসলেই কি যুদ্ধ এড়ানো সম্ভব নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে ইসরায়েলের অভ্যন্তরীণ এবং বৈদেশিক পরিস্থিতি এখন এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে, যাকে অনেকেই দেশটির ইতিহাসের অন্যতম কঠিন অস্তিত্ব সংকট হিসেবে অভিহিত করছেন। আর ঠিক এই উত্তাল সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্কের ফাটল এবং পাল্টাপাল্টি হুমকির বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ইসরায়েল বর্তমানে যে বহুমুখী চ্যালেঞ্জের মোকাবিলা করছে তাতে একদিকে যেমন হামাস এবং হিজবুল্লাহর মতো সংগঠনগুলোর সাথে অবিরাম সংঘাত চলছে, তেমনি অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক বিভাজন এবং বিচার বিভাগীয় সংস্কার নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ নেতানিয়াহুর সরকারকে চরম বিপাকে ফেলেছে। এই পরিস্থিতির মধ্যেই খবর চাউর হয়েছে যে নেতানিয়াহু তার এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বেশ কিছু কড়া বার্তা, বা যাকে রাজনৈতিক ভাষায় ভয়ঙ্কর হুমকি বলা হচ্ছে, তা প্রদান করেছেন, যা মূলত আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি কেমন হবে এবং তাতে ইসরায়েলের স্বার্থ কতটা রক্ষিত হবে সেই শঙ্কু থেকেই নিঃসৃত। ট্রাম্পের সাথে নেতানিয়াহুর সম্পর্কের অবনতি আসলে নতুন কিছু নয়। বিগত মার্কিন নির্বাচনের পর থেকেই এই দুই নেতার মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছিল। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে নেতানিয়াহু হয়তো বোঝাতে চাইছেন যে ইসরায়েলকে ছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখা অসম্ভব, এবং ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসেন বা রিপাবলিকান পার্টির নীতি নির্ধারণে প্রভাব খাটান, তবে তাকে অবশ্যই ইসরায়েলের বর্তমান সরকারের শর্তগুলো মেনে চলতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহুর এই হুমকি আসলে এক ধরনের মরিয়া প্রয়াস বা ডেসপারেট মুভ, যা তার নিজের গদি বাঁচানো এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমহ্রাসমান সমর্থনকে ধরে রাখার একটি কৌশল মাত্র। তবে ট্রাম্প, যিনি নিজেও একজন অনমনীয় ব্যক্তিত্ব, তিনি এই হুমকিকে কিভাবে নিচ্ছেন এবং এর ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের দীর্ঘমেয়াদী সমীকরণে কী পরিবর্তন আসতে পারে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ ভূরাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে কেবল স্বার্থ। এই বিষয়টি নিয়ে আপনাদের কি ধারণা? নেতানিয়াহু কি ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে ভুল করলেন? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আন্তর্জাতিক সংবাদের পরের অংশে আমরা দৃষ্টি ফেরাব আফ্রিকার দিকে, যেখানে পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে হঠাৎ করেই তীব্র গোলাগুলির শব্দে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি এতটাই ঘোলাটে যে সেখানে আসলে কি ঘটছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় সময় ভোরের দিকে রাজধানীর কালুম জেলায়, যেখানে প্রেসিডেন্সিয়াল প্যালেস এবং গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো অবস্থিত, সেখান থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের ভারী গোলাগুলির শব্দ শোনা যায় এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সামরিক পোশাক পরিহিত একদল সৈন্যকে শহরের প্রধান সড়কগুলোতে ব্যারিকেড দিতে দেখা গেছে, যা একটি সম্ভাব্য কু বা অভ্যুত্থান প্রচেষ্টার ইঙ্গিত বহন করে। গিনির রাজনৈতিক ইতিহাস এমনিতেই সংঘাতময় এবং সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বেশ কয়েকবার ক্ষমতার পালাবদল ঘটেছে অসাংবিধানিক উপায়ে। তাই নতুন করে এই গোলাগুলির ঘটনা সাধারণ নাগরিকদের মধ্যে পুরনো স্মৃতি জাগিয়ে তুলেছে এবং অনেকেই প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বা ঘরের দরজা জানালা বন্ধ করে পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে যে শহরের কেন্দ্রস্থল কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর খবরও পাওয়া যাচ্ছে, যা সাধারণত এ ধরনের সামরিক অভিযানের সময় তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য করা হয়ে থাকে। গিনির সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় গুজব ডালপালা মেলছে এবং কেউ কেউ বলছেন এটি সামরিক বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল, আবার কেউ বলছেন এটি সরকারের বিরুদ্ধে একটি সংগঠিত বিদ্রোহ। পশ্চিম আফ্রিকান দেশগুলোর জোট ইকোয়াস এবং জাতিসংঘ ইতিমধ্যেই পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, কারণ গিনিতে অস্থিতিশীলতা তৈরি হলে তা প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে এবং খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী মানবিক সংকট তৈরি করতে পারে। আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি এবং যখনই নতুন কোনো আপডেট আসবে তা আপনাদের জানিয়ে দেব। তবে গিনির সাধারণ মানুষের এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপনাদের সহানুভূতি বা মতামত আমাদের জানাতে পারেন। আবারও গাজা পরিস্থিতির দিকে নজর দিতে হচ্ছে, কারণ সেখান থেকে যে খবরগুলো আসছে তা কেবল উদ্বেগজনকই নয়, বরং মানবিকতার চরম বিপর্যয়ের এক করুণ চিত্র তুলে ধরছে, যেখানে অভিযোগ উঠেছে যে ইসরায়েল গাজায় এমন কিছু ভয়াবহ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করছে যার ফলে নিহতের দেহগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা শনাক্ত করার মতো অবস্থায় থাকছে না। গাজার সিভিল ডিফেন্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা জানিয়েছেন যে সাম্প্রতিক হামলাগুলোর পর ধ্বংসস্তূপের নিচ থেকে হাজারো মানুষের কোনো খোঁজ মিলছে না এবং এমন অনেক ঘটনা ঘটছে যেখানে বোমার আঘাতে মানুষের শরীর কার্যত বাষ্পীভূত হয়ে গেছে বা এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে যে ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন জনবসতিপূর্ণ এলাকায় বাংকার বাস্টার বা থার্মোব্যারিকের মতো বিধ্বংসী অস্ত্রের ব্যবহার হলে সেখানে তাপ এবং চাপের তীব্রতা এতটাই বেশি থাকে যে মানুষের দেহাবশেষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে, আর গাজায় এখন ঠিক সেই বিভীষিকাময় পরিস্থিতিই বিরাজ করছে বলে অভিযোগ করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের অস্ত্রের ব্যবহারকে যুদ্ধাপরাধের শামিল বলে মনে করছে এবং তারা বলছে যে বেসার্জমিক নাগরিকদের ওপর এ ধরনের ডিসপ্রপোর্শনেট বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাজারো পরিবার তাদের প্রিয়জনদের শেষবারের মতো দেখার বা তাদের সম্মানজনকভাবে দাফন করার সুযোগটুকুও পাচ্ছে না, যা স্বজনহারাদের মানসিক যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এই হাজারো নিখোঁজ মানুষ আসলে মৃত হিসেবেই গণ্য হবে কিনা বা তাদের উদ্ধারের কোনো ক্ষীণ সম্ভাবনা আছে কিনা তা নিয়ে উদ্ধারকর্মীরাও হতাশ, কারণ ভারী যন্ত্রপাতির অভাবে এবং ক্রমাগত হামলার মুখে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের খবর শুনে আপনারা নিশ্চয়ই ব্যথিত। আমরা আশা করি বিশ্বনেতারা দ্রুত এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবেন, আর আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে গাজার মানুষের এই করুণ পরিস্থিতির কথা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।
সবশেষে এই অন্ধকারের মাঝেও কিছুটা আশার আলো দেখাচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, যারা ঘোষণা দিয়েছে যে গাজায় শান্তিরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে তারা সেখানে প্রায় ৮,০০০ সেনা মোতায়েন করতে প্রস্তুত। ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো একটি আন্তর্জাতিক সম্মেলনে এই সাহসী ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে যদি জাতিসংঘ একটি শান্তিরক্ষী মিশন বা পিস কিপিং ম্যান্ডেট প্রদান করে এবং যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে ইন্দোনেশিয়া ফিলিস্তিনি ভাইবোনদের নিরাপত্তা দিতে এবং গাজার পুনর্গঠনে সহায়তা করতে তাদের সেরা সৈন্যদের পাঠাতে পিছপা হবে না। এই ৮,০০০ সৈন্য কেবল যুদ্ধ থামানোর জন্যই নয়, বরং তারা সেখানে হাসপাতাল পরিচালনা, ত্রাণ বিতরণ এবং ধ্বংসস্তূপ সরানোর মতো মানবিক কাজেও সরাসরি অংশগ্রহণ করবে বলে জাকার্তা থেকে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার এই প্রস্তাবটি আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কারণ এশিয়ান দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়াই প্রথম এত বড় আকারের সৈন্য পাঠানোর প্রস্তাব দিল, যা প্রমাণ করে যে ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান কতটা দৃঢ় এবং আবেগপূর্ণ। তবে বিশ্লেষকরা বলছেন, গাজায় সৈন্য পাঠানো এবং সেখানে অবস্থান করা লজিস্টিক এবং নিরাপত্তার দিক থেকে বিশাল এক চ্যালেঞ্জ, কারণ ইসরায়েল এই ধরনের শান্তিরক্ষী মিশনের অনুমতি দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং হামাস বা অন্যান্য গোষ্ঠীর সাথে সমন্বয়ের বিষয়টিও অত্যন্ত জটিল। তবুও ইন্দোনেশিয়ার এই উদ্যোগ অন্তত কূটনৈতিক স্তরে একটি বড় চাপ সৃষ্টি করতে পারে এবং অন্যান্য মুসলিম দেশগুলোকেও হয়তো উৎসাহিত করবে এগিয়ে আসার জন্য। শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগে ইন্দোনেশিয়ার ভূমিকা নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? আপনারা কি মনে করেন জাতিসংঘের উচিত দ্রুত এই প্রস্তাব গ্রহণ করা? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমরা ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্য খবরের সাথেই থাকুন। ধন্যবাদ।